দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর একটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি প্লেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছে আমি খোরশেদা কাকলি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিগত সরকারের লোকজন চলে যায়নি, তারা সব জায়গায় আছে। মারামারি করে নয়, তাদের সঠিক পথে আনতে বোঝাতে হবে। সকালে জুলাই অভ্যুত্থানে নিহত আহত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতির ভবিষ্যৎ নেই। আপনারা হলেন সেই জ্বলন্ত জীবন্ত ইতিহাস। দুষ্কৃতিকারীদের খোঁজে দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। গত 24 ঘন্টায় গাজীপুরে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে 100 জন। এই নিয়ে দুদিনে জেলায় গ্রেফতার হলো 180 জন। এছাড়া বিভিন্ন জেলায় 1308 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদিকে গাজীপুরের শ্রীপুরে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে শ্রীপুর থানা হাজতে রাখা হয়েছে। নির্বাচন কমিশন গঠনের নাম সুপারিশ করবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি। একই সাথে এনসিসির সিদ্ধান্ত ছাড়া রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন না। সংবিধান সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে এই এনসিসি গঠনের সুপারিশ করা হয়েছে। এছাড়া ভোটাধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া ও নিম্নকক্ষের সদস্য তার দলের বিপক্ষে ভোট দিতে পারবে বলে প্রস্তাব করা হয়। আশকিন প্রিন্সের রিপোর্ট। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। এই কমিশন এরই মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে সংবিধানে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তি এবং বাতিলের সুপারিশ করা হয়েছে। এর ইতিবাচক নেতিবাচক দিকগুলো নতুন বিষয় হিসেবে এসেছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা। নিম্নকক্ষ গঠিত হবে 400 আসন নিয়ে, আর উচ্চকক্ষ হবে 105 সদস্যের। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। উচ্চকক্ষ অভিহিত হবে সিনেট নামে। নিম্নকক্ষ ভেঙে গেলে উচ্চকক্ষও ভেঙে যাবে। আইন প্রণয়নের প্রস্তাব করার ক্ষমতা থাকবে না উচ্চকক্ষের। আর নিম্নকক্ষ থেকে পাশ হওয়া কোনো বিল উচ্চকক্ষে 2 মাসের বেশি আটকে রাখলে তা উচ্চকক্ষে অনুমোদিত বলে বিবেচিত হবে। সংবিধানে সংশোধন করতে 2 কক্ষের মোট সদস্য সংখ্যার 2/3 সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন লাগবে। এরপর তা যাবে গণভোটে। এছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের আগে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠের ভোটে অনুমোদন নিতে হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। সংসদ থাকলে 9 সদস্যের একটি কাউন্সিল থাকবে, আর না থাকলে 5 সদস্যের এনসিসি গঠনের সুপারিশ করা হয়েছে। এই কাউন্সিল প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে নাম প্রেরণ করবে। রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর। তিনি নির্বাচিত হবেন নির্বাচক মণ্ডলীর সংখ্যাগরিষ্ঠ ভোটে। এছাড়াও সুপারিশ করা হয়, এনসিসির সিদ্ধান্ত ছাড়া রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন না। জরুরি অবস্থার সময়কাল 60 দিনের বেশি হবে না, তবে বিশেষ প্রয়োজনে এই মেয়াদ আরও 60 দিন বাড়ানো যাবে। এ সময় জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন সাংবিধানিকভাবে স্বীকৃত নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত করা যাবে না। রাষ্ট্রের সংজ্ঞা পরিবর্তনের সুপারিশও করেছে সংবিধান সংস্কার কমিশন। আশকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠকে বসবে বিএনপি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংস্কার ও ঐকমত্য কমিশন সহ নানা প্রসঙ্গে আলোচনা হবার কথা রয়েছে। গেল শুক্রবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সার্বিক বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে তার সাথে বৈঠকের সিদ্ধান্ত নেয় বিএনপি।
250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুল হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এ শুনানি চলছে। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেয় ঢাকার বিচারিক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। 2019 সালের 6 অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগ নেতাকর্মীরা। ওই দিন রাতে হলের সিঁড়ি করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক বিডিআর সদস্যদের জামিন শুনানি চলছে। সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 9:30টার দিকে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের। এ সময় স্বজনরা হাত নেড়ে শুভেচ্ছা জানান তাদের। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করা হয়। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর বিস্ফোরক আইনে জামিন পান 178 বিডিআর সদস্য। কেরানীগঞ্জ থেকে বিষয় আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছে সজল শাইখ। সজল, শুনানি কি এখনো চলছে? কাকুলি, শুনানি এখনো চলছে। এখন সাক্ষ্য গ্রহণ চলছে। মূলত সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে কিন্তু রাষ্ট্রপক্ষের যেই সাক্ষী রয়েছেন তাকে কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা জেরা করছে এবং সেখানে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ হয়েছে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীর মধ্যে। তবে এখনও কিন্তু সেই চলমান রয়েছে তাদের জেরা। আমি যদি বলি যে আসলে এই মুহূর্তে আমরা যেই একটি খবর জানতে পেরেছি সেটি হচ্ছে প্রায় 400 জনের মতো বিডিআর জওয়ানদের জামিন আবেদন পড়েছে। তবে তাদের এই সাক্ষ্য গ্রহণ এবং শুনানির পরে আসলে কতজনকে জামিন দেওয়া হয় সেই বিষয়টি পরবর্তীতে জানা যাবে। এছাড়া কিন্তু আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি, যেহেতু একটি দীর্ঘ প্রক্রিয়া এই বিডিআর বিদ্রোহের যেই মামলাটি, সেটিতে কিন্তু যারা অনেক জওয়ান কিন্তু দীর্ঘ 17 বছর 16 বছর তারা সাজা ভোগ করছেন। অনেকেই কিন্তু বৃদ্ধ এবং অনেকে বয়স হয়ে গিয়েছে, কেউ অসুস্থ হয়ে পড়ছেন। আমরা দেখতে পেরেছি যে একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়া হয়েছে। এবং আরেকটি মর্মান্তিক বিষয় সেটি হচ্ছে এনামুল নামে একজন জওয়ান, তার কিন্তু আজকে এখানে জামিন শুনানি হওয়ার কথা ছিল। সে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু সকালেই তার মৃত্যু হয়েছে। তবে সব মিলিয়ে যদি বলি যে এই জামিন শুনানিকে কেন্দ্র করে এই অস্থায়ী যে আদালত প্রাঙ্গণ রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, সেটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। অপরদিকে বাইরে তাদের স্বজনরা অপেক্ষা করছে তাদের এই প্রতীক্ষিত রায়ের জন্য। কাকলি। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেরানীগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সজল শাইখ। নিচ্ছে একটা বিরতি, ফিরবে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম দুপুরে 1টার খবরে। জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত 6 প্রবাসী প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, প্রবাসীরা কি দাবি নিয়ে এসেছে? তাহলে জুলাই আগস্টে বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষাপটে আরব আমিরাত সহ দেশের বাইরে যারা প্রবাসী ছিলেন তারাও কিন্তু আন্দোলন করেছেন এবং এই আন্দোলনের প্রেক্ষিতে তাদের অনেককেই জেল খাটতে হয় এবং এখন পর্যন্ত তারা বলছেন যে আরও এখন পর্যন্ত বড় একটি অংশ জেলে রয়েছেন। এবং জেল ফেরত যে সমস্ত সংযুক্ত আরব আমিরাতের যারা রয়েছেন তারাই মূলত আজকের ঠিক 10টার পরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা রওনা দেয় এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদেরকে বাধা প্রদান করে এবং সেখানে তারা বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তাদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যায় এবং এরপরই তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সরে এসে তারা পরিবাগে এখন অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তারা যে দাবিগুলো তুলে ধরেছেন তারা মোট 5 দফা দাবি তারা তুলে ধরেছেন। তার মধ্যে একটি হচ্ছে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে এবং দ্বিতীয় নম্বরে তারা বলছেন দুবাইতে নো এন্ট্রি তুলে দিতে হবে। তৃতীয় নম্বর দাবি তাদের চলমান গ্রেপ্তার বন্ধ ও বন্দীদের
মুক্ত করতে হবে। ৫ম নম্বর দাবি তাদের যারা এর সাথে জড়িত অর্থাৎ যারা দোষী সেই দোষীদের বিচার করতে হবে। এবং সর্বশেষ ৫ নম্বর যে দাবিটি তারা তুলছেন, তারা বলছেন যে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে। মূলত এই ৫টি দাবি নিয়ে তারা আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চেয়েছেন এবং প্রতিমধ্যে তাদেরকে বাধা প্রদান করা হয় এবং তাদের যে ৬ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যায় এবং এখন তাদের মধ্যে আসলে কথোপকথন চলছে এবং তারা এসে পরিবারের এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে তাদের মধ্যে যে আলোচনাটি চলছে সেটি যদি ফলপ্রসূ না হয়, অর্থাৎ তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যদি পূরণ না করা হয় তাহলে তারা আরও কঠোর এবং কঠিনতর কর্মসূচিতে যাবেন এবং তাদের প্রতিনিধি দল গিয়েছে, সেই প্রতিনিধি দলের অপেক্ষায় তারা রয়েছেন পরিবারে। কাকুলি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৬ প্রবাসী প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন রাজধানীর পরিবার থেকে। আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। রাজধানী ধানমন্ডি ও মোহাম্মদপুরে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদার সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল ৩ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয়ে একটি ভোজ্য তেলের ট্রাকে ডাকাতি হয়। এই মামলার তদন্তে নেমে ডিবি জানতে পারে একই কায়দায় মোহাম্মদপুর থেকে আরেকটি তেলের ট্রাকে ডাকাতি হয়। এসব ঘটনার তদন্তে গিয়ে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করা হয় ডাকাতির ট্রাক দুটি। গ্রেফতার করা হয় ১২ জনকে। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের প্রধান মতিঝিল থানার ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি বেলাল চাকলাদার। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ২০২৪-২৫ অর্থ বছরের শেষার্ধের মুদ্রানীতি ঘোষণা হবে আজ বেলা ৩টায়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জীবনের প্রথম মুদ্রানীতি ঘোষণা করবে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারও সংকোচনমূলক নীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। তবে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কিছুটা কমায় নীতি সুদ হার ১০% রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আর বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধি বিগত কয়েক বছরের মধ্যে কম হওয়ায় বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি বাড়ানো বা কমানো হবে না। এবারে মুদ্রানীতিতে নতুনত্ব না থাকলেও চ্যালেঞ্জ থাকবে বিগত দিনের পদক্ষেপগুলোর ধারাবাহিকতা ধরে রাখতে। মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের ঘুমধুমে নতুন একটি স্থলবন্দর করতে চায় সরকার। নৌপরিবহন উপদেষ্টা সম্প্রতি এলাকাটি পরিদর্শন করে জানিয়েছেন, রাখাইনের সাথে বাণিজ্য সুবিধার কথা বিবেচনায় রেখে নতুন বন্দরের কথা চিন্তা করা হচ্ছে, যা ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা। তবে এজন্য ওপারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাখার পরামর্শ তাদের। মিয়ানমার সীমান্তে বাংলাদেশ অংশের শেষ জনপদ ঘুমদুম। বান্দরবানের নাইক্ষণছড়ির এই এলাকায় নতুন একটি স্থলবন্দর করার চিন্তা করছে সরকার। মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্যের জন্য টেকনাফে একটি বন্দর থাকলেও সেটি মূলত নদী নির্ভর। তাই রাখাইনের সাথে যোগাযোগ সুবিধা কাজে লাগিয়ে স্থলপথে আরেকটি বন্দর করার সম্ভাবনা দেখতে চলতি সপ্তাহে ঘুমদুম সীমান্ত পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। আমি দেখে গেলাম যে এখানে সম্ভব একটা স্থল বন্দর হওয়া, কারণ আজকে না হোক কালকে না হোক পরশু না হোক আমাদের সাথে রিলেশন ভালো হবে। এবং এই স্থল বন্দরটা আপনারা দেখছেন যে রাস্তাটা এরকম একটা রোড, তারপর হয়তো এই রোড আগেও ওরা যদি রাজি হয় তাহলে হয়তো এখানেও রোড হবে। এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা। তাদের মতে ঘুমদুমে স্থলবন্দর হলে দুদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। তবে মাথায় রাখতে হবে সীমান্তের উপারের পরিস্থিতি। স্থলবন্দর চালু হলে মিয়ানমারে আমাদের পণ্যগুলো খুব সহজে আমরা বাজারজাত করার একটা সুযোগ তৈরি হবে এবং যে পণ্যগুলো আমরা মিয়ানমার থেকে আমাদের দেশে আনছি এটা এশিয়ান হাইওয়ের কানেক্টিভিটি অনুযায়ী কিন্তু খুব সহজে কিন্তু আমাদের স্থানীয় বাজারেও কিন্তু এটা আমরা বাজারজাত করতে পারি। আমরা যদি সোর্সিং করতে পারি মিয়ানমার মার্কেট থেকে, আমরা আশা করছি আমাদের পণ্যের মূল্য অনেক সহনশীল থাকবে এবং স্থানীয়ভাবে সাধারণ জনগণ এটার থেকে উপকৃত হবে। চীনের এক অঞ্চল এক পথ উদ্যোগের অংশ হিসেবে ঘুমধুম পর্যন্ত কয়েক বছর আগেই সড়ক নেটওয়ার্ক তৈরি করে রেখেছিল বাংলাদেশ।
ফলে বন্দর করতে হলে খরচ কমে যাবে সড়ক অবকাঠামো খাতে। এটা আমি মনে করি ইকোনমিক করিডোর শুধু বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে কানেক্টিভিটি বাড়াবে না, এটা ইউরোপের সাথে কানেক্টিভিটি বাড়াবে, চীন হয়ে ইউরোপে। এটাকে যদি প্রপার ওয়েতে আমরা ব্যবহার করতে পারি, বিনিয়োগকে আকৃষ্ট করতে পারি এবং শ্রমঘন শিল্পের দিকে যদি আমরা বিদেশিদের আকৃষ্ট, আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। বর্তমানে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত বাণিজ্য চালু রয়েছে তাতে দেশটির থেকে আমদানির পরিমাণই বেশি, যার তুলনায় রপ্তানি একেবারেই কম। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। সময় হলো আরও একটা বিরতির সাথে থাকুন।